এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের পড়ালেখা এখন আসলে মাঝ নদীতে আছো। মাঝ নদীতে বলতে গেলে তোমরা এখন এমন একটি জায়গাতে আছো যেখানে তোমরা ফার্স্ট ইয়ারকে শেষ করতে চলেছো, সেকেন্ড ইয়ারে পদার্পণ করতেছো। সো এই যে সময়টা আছে এটাকে আমরা বলতে পারি ক্রিটিক্যাল পিরিয়ড বা সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে এসে ওই যে মাঝ নদীর যে কনসেপ্টটা, যে নদীর যখন তুমি মাঝের পয়েন্টে থাকো, না তুমি যেখান থেকে যাত্রা করেছো সেটা দেখতে পাও, না তুমি যে গন্তব্যে যাবা সেটা দেখতে পাও, তখন আসলে অকুল পাথারে আমরা চলে আসি। এবং এই সময়ে মানুষ সব থেকে বেশি কনফিউজ থাকে। সো কনফিউশন যখন চলে আসে তখন কিন্তু মানুষ আর কনফিডেন্ট থাকে না, প্রোডাক্টিভও থাকে না। তো এই সময়টাতে তুমি দিক হারিয়ে ফেলো, রাডারলেস ফিল করো। তো তখন যেটা দরকার সেটা হচ্ছে সঠিক নির্দেশনার। এখন সঠিক নির্দেশনাগুলা যতই তোমার লাইফে আসুক, কোনো কিছু তোমার জীবন চেঞ্জ করতে পারবে না। তোমার জীবন কোনো দিক নির্দেশনা দিয়ে চেঞ্জ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে শুধরাও, নিজে পরিশ্রমী হও। সো বলবো স্টুডেন্টকে, স্টুডেন্ট লাইফ হচ্ছে অধ্যবসায়ের এবং পরিশ্রমী হবার। সো এই জায়গাতে সবাইকে ডেফিনেটলি পরিশ্রমী হতে হবে। তোমাকে আগে মানতে হবে তোমার উত্তরণের পথ হচ্ছে গিয়ে অধ্যবসায় এবং নিয়মিত পড়ালেখা করা। সোজা কথা যদি আমি কাটছাট করে বলি, তোমাদের রেগুলারলি বইয়ের সঙ্গে টেবিলে সময় দিতে হবে। নাহলে কিন্তু তোমাকে কেউ 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 উত্তরণ করতে পারবে না। ঠিক আছে? তো এবার আসো একটা ইউনিক প্রবলেম। এইটা মানে ইউনিক প্রবলেম মানে আমি বানায় বানায় এগুলো তো দিচ্ছি না। এগুলো তোমাদেরই কিছু কোশ্চেন থেকে, ওই যে আছে না যে তোমরা অনেক কোশ্চেন টোশ্চেন জিজ্ঞাসা করো যে ভাইয়া আমার এরকম প্রবলেম হয়েছে, ভাইয়া আমার এই প্রবলেম, ভাইয়া আপনি একটু বলেন না কি করবেন। তো সব কিছুর মেইন কথা পড়তে বসতে হবে, সেটা হচ্ছে আগে সময় দিতে হবে। এবং সেই পড়তে বসা সময় দেওয়ার পরে সেটাকে আরও একটু ইফেক্টিভ করার জন্য আমি যা করতাম সেটা তোমাদেরকে শেয়ার করছি। হাফ ইয়ারলির পরে যেভাবে পড়ে ইয়ার ফাইনাল কামব্যাক দিবে, দ্যাটস ইম্পর্ট্যান্ট। কেন এটা আসছে কোশ্চেন? 27 ব্যাচে যত স্টুডেন্ট আছে তাদের জীবনে এখন আসলে হাফ ইয়ারলি শেষ হয়ে ইয়ার ফাইনাল লের দিকে ধাবিত হইছ, তাই না? তো এখানে আমাদের কথা হচ্ছে কাম ব্যাক দিবে। কাম ব্যাক দিবে মানে বুঝতে পারতেছো, এর আগে ঝুলে গেছো। ঝুলে গেছো মানে পড়ালেখায় কমতি আছে, কিছু পড়ছো, মানে ভাঙাচুরা পড়া যেটাকে বলে, অল্প একটু পারি তো অনেক কিছু পারি না। তো এরকম একটা অবস্থা। ঠিক আছে? তো সেরকম অবস্থাতে থাকে, সেরকম অবস্থায় থাকে। এখন ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম কথাটা তোমাদেরকে বলে নেওয়া খুব ইম্পর্টেন্ট। এই এইচএসসি লাইফে তুমি কখনো এরকম ফিল করবে না, কখনো না। যত ভালো স্টুডেন্ট হও, সে তুমি যত বড় তুর্রাম খা হও, যত ভালো স্টুডেন্টই হও, তুমি কখনো ফিল করবা না যে তোমার নখদর্পণে সব কিছু আছে এবং আমি একদম সব পড়ে ফেলছি, আমি তো পরীক্ষায় কোপায়া দিব, ফাড়ায় ফেলবো। এটা কখনোই তুমি ফিল করবা না। যত বেশি ভালো স্টুডেন্ট হবা তত বেশি ভালনারেবল ফিল করবা, তত মনে হবে অনেক কিছুই আছে যা আমি পারি না। তার মানে কমপ্লিটনেস, এই যে ফিলটা, এইটা এসএসসিতে আসে। সিলেবাসটা একদম গুছানো, একটাই টেক্সট বুক সবাই আমরা পড়ি এবং সিলেবাসটা ছোট। কিন্তু এইচএসসিতে নানান রাইটারের নানা বই, টপিকের কোনো শেষ নাই, ম্যাথমেটিক্সের কোনো শেষ নাই। মানে যতই গাণিতিক সমস্যা সলভ করবা দেখবা আসতেই থাকবে, বাড়তেই থাকবে। দ্যাটস ওয়াই কখনো কমপ্লিটনেস ফিল হবে না। কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড আছে। 75% অ্যাভাব যদি প্রিপারেশন থাকে তখন সে বুঝতে পারে যে আমি সেফ জোনে আছি, আমি আসলে ভালোদের রেসে আছি। এখন ভালোদের রেসে থাকতে হয় কারণ হচ্ছে আমাদের অ্যাডমিশন ফেজে যখন আমরা যাই তখন আসলে লিমিটেড নাম্বার অফ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সিট থাকে। সো ডেফিনেটলি ওখানে কোয়ালিটি এডুকেশনও থাকে। সেটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে আসলে ওই রেসটাতে একটু আগায় থাকতে হয়। এবং তোমরা অলরেডি এটা জানো যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের পরীক্ষা পদ্ধতি অনেক বেশি সিস্টেমেটিক এবং কঠোর, কঠোর বলবো না, নিয়মতান্ত্রিক হয়ে যাচ্ছে, যেখানে তোমাদের আসলে দেখে শুনে একটু পরীক্ষা টরীক্ষা দিবা ওই সুযোগ নাই। নাই মানে নাই, এটাই হবে, বোঝা যাচ্ছে। তো তার মানে সেটা না থাকাটাই কাম্য, এটাই ঠিক, এটাই হওয়া উচিত। তো এক্সাজারেটেড A+ পাওয়ারও সুযোগ নেই। তো প্রিপারেশন ভালো করে না নিলে সর্বনাশ তোমার জন্য অপেক্ষা করছে। তো আমি চাই না কোনো স্টুডেন্ট, কোনো আহ, শিক্ষার্থী তার স্বপ্নটাকে নিজের চোখের সামনে নষ্ট হতে দেখুক। আমরা সবাই চাই আমাদের সবার স্বপ্ন সাকার হোক। ওকে ফাইন। তো ওই জায়গা থেকে বলছি, হাফ ইয়ারলির পরে যেভাবে পড়ে ইয়ার ফাইনালে কামব্যাক দিবে, সেই জায়গাটাতে আমি বলবো যে এখন কি সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। এখন অবভিয়াসলি সম্ভব। ইউ হ্যাভ ফেয়ার ইনাফ টাইম। তো ইন্টারমিডিয়েট লাইফে এই যে হাফ ইয়ারলি, এই যে প্রথম যে হাফ ইয়ারলি মানে
অর্ধবার্ষিকী যে ব্যাপারটা আছে, এর আগে পোলাপানের পড়ালেখা আসলে ভালো মতো হয় না। এর আগে ছেলেপানের পড়ালেখা ভালো মতো হয় না। তার কারণ কি, ইন্টারমিডিয়েট লাইফে এসে সিলেবাসটা একটু অন্যরকম এসএসসি থেকে, সেটার সঙ্গে মিলাইতে যায় দেখা যায় মেজরিটি স্টুডেন্ট তালগোল পেঁচায় ফেলে। ওইখানে তারা ওই টোনটা ধরতেই পারে না, বা হচ্ছে গিয়া প্রথম দিকে বেশ 2 থেকে 3 মাস টাইম চলে যাচ্ছে এটা কিভাবে পড়ে, এই এই সাবজেক্টটা কেমনে ডিল করে, এরকম ব্যাপার স্যাপার থাকে। তো তোমাদের এই ক্ষেত্রে ফিজিক্সের কোর্সে আমি আমার জায়গা থেকে তোমাদেরকে গুছাই দিছি, ওইটা খুব স্মুথ করে দেওয়া হয়েছে। যারা আমার সাথে ফিজিক্স কোর্সে আছে তারা জানো এটা, ফাইন। সো ওইটাতে ওই প্রবলেমটা হইছে। তো পড়ালেখাটাতে আসলে শুরুটাই হয় হাফ ইয়ারলির কাছাকাছি সময় এসে সবাই টোনটা বুঝে যায়, ফিজিক্স কেমনে পড়ে, ম্যাথ কেমনে পড়ে, কেমিস্ট্রি কেমনে পড়ে। এরপরেই কিন্তু ইয়ার ফাইনালের আগে, পূর্ণবার্ষিকী পরীক্ষার আগে, এই হাফ ইয়ারলি থেকে এই ইয়ার ফাইনালের আগে এইখানেই মেন ট্রানজিশনটা, এবং এখানেই মেজরিটি স্টুডেন্ট আসলে প্রিপারেশনটা নেয়। হাফ ইয়ারলি থেকে ইয়ার ফাইনাল, হাফ ইয়ারলি থেকে এই যে ইয়ার ফাইনাল, এই জায়গাটাতেই আমাদের আসলে প্রিপারেশনটা শানিত হয়। সো আমি 3টা সাবজেক্টের জন্যই আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি সেটা শেয়ার করব, এবং আমি মনে করি আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি দিস ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, এটা আমি মনে করি। এভাবে তোমরা নিয়ে দেখতে পারো, এটা পরীক্ষিত, এভাবে করে নিলে তোমাদের ভালো হবে। তো এবার আসো, তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আমাদের সাবজেক্ট আছে কয়টা? 3টা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তাই না? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তো এক একটা কলেজে এক এক রকম প্যাটার্নে আসলে পড়ালেখাটা হয়, তাই না? আমি নটরডেম কলেজে ছিলাম, আমি এনডিসি ছিলাম। সো এনডিসিতে একটা প্যাটার্ন আছে, যেই প্যাটার্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো ওই প্যাটার্নে আসলে আমি যখন পড়ালেখা করছি, তো সেখান থেকে আমি বুঝতে পারছি যে আমি ডিসিশন নেই নাই, কলেজ আমার জন্য এই ডিসিশনগুলো নিয়ে দিছে, এবং আমি শুধু পরিশ্রম করে গেছি, এবং পরবর্তীতে দেখছি যে সেটা আমাকে আসলে বেটার আউটপুটের দিকে নিয়ে গেছে। তো আমি আমার সেই নলেজটাই তোমাদেরকে দিচ্ছি, ফাইন। তো ফিজিক্সের ক্ষেত্রে দেখো, ভালোর কোনো শেষ নাই, তুমি অনেক কিছু করতে পারো, অনেক রকমভাবে গুছায় পড়তে পারো, বাট মাথায় রাখবা যে গাণিতিক সমস্যা সমাধান ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। গাণিতিক গাণিতিক সমস্যা সমাধান, গাণিতিক সমস্যা সমাধান, গাণিতিক সমস্যা সমাধান, যত বেশি পারো গাণিতিক সমস্যা সমাধান করবা, যত বেশি পারো গাণিতিক সমস্যা সমাধান করবা। একটা অঙ্ক আর একটা থিওরির মধ্যে পার্থক্য কি বলতে পারবা? একটা অঙ্ক একটা থিওরির মধ্যে পার্থক্যটা আসলে কি? একটা ম্যাথমেটিক্স আর একটা থিওরির মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে, লেটস সে আমরা মনে করো এরকম একটা সূত্র শিখছি যে এফ ইকলস টু এম এ, আমি একটু ভেঙেই বলতেছি, এফ ইকলস টু এম এ, এটা একটা থিওরি, থিওরি থেকে আসছে। আর একটা অঙ্কের ক্ষেত্রে কি হবে, বলা থাকবে যে এফ এর ভ্যালু 10 নিউটন আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এম এর ভ্যালু কত? মানে সোজা কথা একটাই, যে একটা থিওরিতে অনেকগুলো অ্যালফাবেট দিয়ে জিনিসটাকে এক্সপ্রেস করা থাকে, আর অঙ্কে শুধুমাত্র ওই অ্যালফাবেটগুলোকেই আমাদের নাম্বার দ্বারা রিপ্লেস করে দিতে হয়, নাম্বার দ্বারা রিপ্লেস করে দিলেই ওইটা একটা অঙ্ক। সো অনেকের ধারণা এরকম যে আমরা থিওরি না পারলে অঙ্ক পারবো না, এবার আমি কখনো এটা মনে করি না। দুইটাই ভাইস ভার্সা, দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে বটম টু টপ আর একটা টপ টু বটম। একটা হচ্ছে তুমি থিওরিটা জেনে এরপরে অঙ্কটা করবা, আর একটা হচ্ছে অঙ্ক করতে করতে তুমি থিওরিটা বুঝে যাবা। তো হোয়াট এভার দ্য কেস ইজ, তোমাকে মাথায় রাখতে হবে এখানে মেইন প্রায়োরিটি হবে হচ্ছে গিয়া গাণিতিক সমস্যা সমাধান করা। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি সকল চ্যাপ্টারের অঙ্কগুলা খুব সুন্দর করে পারো, অঙ্কের কোনো শেষ নেই। প্রথম কথা এটা, এমন এই একজন স্টুডেন্টও ছিল বাংলাদেশে, সারা বিশ্বে তুমি দেখাইতে পারবে না যে বুকে হাত রেখে বলতে পারবে যে আমি সকল গাণিতিক প্রবলেম ফিজিক্সের পারি। সকল তুমি কোনোদিনই পারবা না, কজ এটার কোনো লিমিটেশন নাই, ম্যাথমেটিক্সের কোনো লিমিটেশন নাই, গাণিতিক সমস্যা হাজার কোটি হতে পারে, ঠিক আছে? সো ওইখানে মেজরিটি অংশ 75% ম্যাথমেটিক্সের কথা আমি বলছি। তো ওই জায়গাতে তোমাদের গাণিতিক সমস্যা বেশি করে সমাধান করতে হবে, বুঝতে পারছি। তো গাণিতিক সমস্যা যদি তুমি সমাধান করতে পারো, তাহলে তুমি শিওর থাকবা যে সিকিউতে আর এমসিকিউতে সবই পারবা। গাণিতিক সমস্যা পারলে এমসিকিউ সবই পারবা, সবই বলতে যতটুকু পারা উচিত ততটুকু পারবা। আর সিকিউতে তুমি ডেফিনেটলি 75% নাম্বার ক্যারি করতে পারবা। এখন এখন তো অনেকে বলবো ভাইয়া ভাইয়া তাহলে 25%-এর কি হবে? আরে ভাই, তুমি তো জিন্দেগিতেও 100% নাম্বার পাবা না, দুই একটা সাবজেক্টে লাকিলি পেয়ে যেতে পারো। 75%ই যে কাভার না করতে পারবে, ও কি ওই 25% নাম্বার ডিজার্ভ করে? ও তো ওই 25% নাম্বার পাবেই না। যে 75% নাম্বারই পাবে না, সে কি আর বাকি 25% নাম্বার দিয়ে? ওই যে একটা কথা আছে না, ইফ দেয়ার ইজ নো ফেন্সেস হোয়াট ইজ দ্য নিড অফ উইন্ডোজ অ্যান্ড ডোরস? যদি কোনো দেয়ালই না থাকে, দরজা জানলা দিয়ে কি করবা, তাই না? দেয়াল থাকলে না দরজা জানলার প্রয়োজনটা আসে। তো এই 25% হচ্ছে গিয়ে উইন্ডোজ অ্যান্ড ডোরস।
আর 75% হচ্ছে ফেন্সেস, দেয়াল। তো আমি বলবো গাণিতিক সমস্যা সমাধান করলে তুমি 75% হচ্ছে গিয়ে সলভ করতে পারবে। এখন গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে কনসেপ্ট লাগে, সেই কনসেপ্ট ভালো মতো পড়াটা হচ্ছে গিয়ে ম্যাটার করে। শত কথা, এত কথা দেখবা যে আমাদের আসলে জ্ঞান বুদ্ধির অভাব নাই। আমি খুব কথা তোমাদেরকে বলতেছি, আমার ভিতর থেকে কথাগুলো বের হয়ে আসতেছে যে আমাদের জ্ঞান বুদ্ধির কিন্তু কোনো অভাব নাই। তুমি দেখবা যে এই অনলাইনে সবাই নানা রকমের স্ট্র্যাটেজি, নানা জ্ঞান দিচ্ছে, এগুলো কি আসলে কাজের? কাজের না। বিশ্বাস করো আমার কথা, কাজের না, একদমই কাজের না, হুদাই জ্ঞান ট্যান দিচ্ছে। মেইন কথা হচ্ছে পরিশ্রমের। এবং সেখানে আমি তোমাদেরকে বলবো এই যে গাণিতিক সমস্যা সমাধান যে করতে হবে, সেটা করার জন্য তোমার দরকার প্রপার কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং। প্রপার কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং, একটা জিনিসকে কীভাবে চিন্তা করতে হয় সেটা শিখতে হবে তোমাকে। সেটাই সব থেকে মুখ্য। এবং সেটা তুমি শিখতে পারো কিভাবে? বইয়ে তো সবই করা আছে, সেটা শিখতে পারো ওই কনসেপ্টকে নানা রকমভাবে আসলে আলোচনা করা যায়, যেটা একজন আইডিয়াল শিক্ষক, যে একজন এক্সপেরিয়েন্স শিক্ষক, এবং শিক্ষককে নিজেকেও অবশ্যই ওই বুদ্ধিমত্তা থাকতে হবে। শিক্ষককে অবশ্যই ওই ব্রেনি হতে হবে, এবং তাকে অবশ্যই ওটা এক্সপ্রেস করতে পারতে হবে, ওভাবে বুঝাইতে পারতে হবে, এক্সপিরিয়েন্স হতে হবে, তাকে নিজের লাইফেও ট্যালেন্টেড হইতে হবে, তখন সে তোমাকে সেটা বুঝাইতে পারবে। তো এরকম কিছু গুটি কয়েক শিক্ষকই আমাদের অনলাইন এডুকেশনে আসে। তো লাকিলি যদি তুমি তাদের কারো কাছ থেকে আসলে ট্রেনিংটা পাও, সেক্ষেত্রে তুমি আসলে গাণিতিক সমস্যা সমাধান করার যা যা হয়ে আছে সেটা তুমি বুঝবা। দ্যাটস দ্য ট্রুথ। এখন নানা জ্ঞান নিলাম, কিন্তু কথা হচ্ছে যে আমাকে পড়ানোর জায়গাটাতে আসলে ওইভাবে গুছাই দিল না, তাইলে তোমার আসলে ওইটা দিয়ে কাজ হবে না। এইটা হচ্ছে রিয়েলিটি। আমি নিজে নটরডেম কলেজের কথা বারবার বলছি, সেখানেই সেই আদর্শ শিক্ষকদেরকে আমি পেয়েছি। শুধু কি নটরডেম কলেজেই বাংলাদেশে আদর্শ শিক্ষকরা আছেন? না, বাংলাদেশে বিভিন্ন কলেজে ছড়ায় ছিটায় তারা আছেন। তাদের সান্নিধ্য যখন স্টুডেন্ট পায়, সে আসলে বেড়ে ওঠে, যদি স্টুডেন্ট পরিশ্রমী হয়। তো সেক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে আমি সুপার কনফিডেন্ট যে আমি যে কোর্সটা তোমাদেরকে অফার করি, সেটা এত বছর পরে পড়ানোর পরে এসে আমি বলতে পারি যে ইয়াস, আই ক্যান ডু ইট ফর ইউ। আমি এই কাজটা তোমাদের জন্য করতে পারবো। সেটা তুমি ক্লাস করেই বুঝবা। শতবার শত কারণ শত রিজন দেখায়া সেটা বোঝানো যায় না, এটা বাস্তবতা। ফাইন। তো এই গাণিতিক প্রবলেম সমাধান করতে হবে। এবার আসো, তাহলে আর 25%-এর জন্য কি করতে হবে? আর 25% ওই যে বললাম কনসেপ্ট, কনসেপ্ট যত কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলোকে যদি তুমি আসলে খুব রিগোরাসলি, খুব সুন্দর করে বেটার আন্ডারস্ট্যান্ডিং পাও, সেক্ষেত্রেই তুমি ওখান থেকে আসলে আর 25% নাম্বার ক্যারি করতে পারবা। আরও 25% নাম্বার ক্যারি করতে পারবা। তাহলে এটার জন্য কি করতে হবে? এটার জন্য রেগুলার ক্লাস করতে হবে, এবং বইটার সঙ্গে একটু মিলাই নিতে হবে। ভাইয়ারা যা পড়াবে বইটার সঙ্গে একটু মিলাই নিতে হবে। এটা হচ্ছে গিয়া ফিজিক্সের জন্য জিস্ট। এখন কামব্যাক করার ক্ষেত্রে আসলে আমি কি বলবো? এই যে ফিজিক্স তো গেল, ফিজিক্সে কামব্যাক করা, আমি কিন্তু একটু বড় হচ্ছে ভিডিওটা, বাট আমি একটা ভিডিওতে তোমাদেরকে গুছাই দিচ্ছি। এটা ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। যারা পড়ালেখা করে তাদের সংখ্যা খুব কম। আমি আশা করবো না যে একটা ভিডিও দিব যেটা ইফেক্টিভ আর সবাই সেটা সেলিব্রেট করবে, এটা হয় না, বাস্তবে হয় না। কারণ সবাই তো ভালো রেজাল্ট করবে না, সবাই ভালো মতো পড়ালেখা করেও না, বাস্তবতা এটাই। অল্প কিছু স্টুডেন্ট যারা ভালো করে, তারাই পরিশ্রমী, যুগে যুগে তারাই কোয়ালিটিফুল, তাদের জন্য এটা। ওকে, ফাইন। তো এই কনসেপ্টের যে জায়গাগুলো আছে, ওখানে তোমাকে ডেফিনেটলি ওই যে বললাম যে ক্লাসগুলো করতে হবে, কনসেপ্টগুলো দেখতে হবে। এখন কামব্যাক করার ব্যাপারটা কি আছে? সেকেন্ড ইয়ার, আমি ধরে নিলাম ফার্স্ট ইয়ার ফাইনালে তোমাদের কলেজে হচ্ছে 10টা চ্যাপ্টার ফিজিক্সের আছে, ফিজিক্সের 10টা চ্যাপ্টার। তো সেক্ষেত্রে তুমি 2-3টি চ্যাপ্টার হয়তো বা পারো, কিন্তু বাকিগুলো পারো না। সেক্ষেত্রে তোমাকে আগে চ্যাপ্টারকে প্রায়োরিটি অনুযায়ী ভাগ করে নিতে হবে। যেমন কতগুলো চ্যাপ্টারের নাম আমি একটু বলে নিতে পারি, কয়েকটা চ্যাপ্টারের নাম আমি একটু বলতে পারি। যেমন ভেক্টর। এই ভেক্টরে যদি আন্ডারস্ট্যান্ডিং খারাপ থাকে, ওই স্টুডেন্ট যতই পরিশ্রম করুক, অন্য চ্যাপ্টারে কোথাও না কোথাও যে প্রবলেম ফেস করবে। ইটস ভেরি বেসিক, গেল ভেক্টর। তারপর নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান মেকানিক্স, এই চ্যাপ্টারটা যদি ভালো না পারো, ফার্স্ট ইয়ারে তুমি ভালো করতে পারবে না। সো এই দুইটা বেসিক চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার অবশ্যই অবশ্যই সবার আগে ভালো মতো করতে হবে। এটা বললাম প্রথম দুইটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এরপরে তুমি বাকি চ্যাপ্টারগুলোকে ক্রমান্বয়ে সাজাইতে পারো। বাকি চ্যাপ্টার তোমার যেভাবে মন চায় সেভাবে সাজাইতে পারো। কাজ ক্ষমতা শক্তি, পদার্থের গাঠনিক ধর্ম, স্ট্রাকচারাল প্রপার্টি, তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি, তরঙ্গ, এই চ্যাপ্টারগুলো পূর্ণাঙ্গভাবে সাজাইতে পারো। আমি প্রত্যেকটা চ্যাপ্টারই গুছায় গুছায় আমাদের কোর্সে দিয়ে রাখছি। তোমরা যদি ক্লাস করো তোমরা বুঝে যাবা। ওইটা তোমাদের জন্য গোল্ড মাইন্ডের মতো হবে, কেজিএফ, তাই না? কোলার গোল্ডফিল্ড, ওরকম হবে। ওটা ওইটা বহুবার বলছি, যে বুদ্ধিমান সেই ইশারাতেই বুঝে। যাই হোক, তো যাই হোক, এই যে চ্যাপ্টারগুলো আছে এটা ভালো করে বুঝতে হবে।
এবং শর্টকাট নাই কোনো যে এইটা এই যে অল্প করবো এতে ভালো হয়ে যাবে এরকম কিছু নাই। তোমাকে ডেফিনিটলি ওইভাবে করে মনোযোগী হয়ে পড়ালেখাটা করতে হবে। আচ্ছা, ফাইন। সো এখন তুমি যখন চ্যাপ্টার এভাবে এই ২ টা থাকতে হবে, এভাবে করে সবগুলা চ্যাপ্টারকেই তোমাকে পড়তে হবে। কোনো চ্যাপ্টার কম বেশি লেস ইম্পোর্টেন্ট এরকম না। নাহলে তুমি ইয়ার ফাইনালে খুব ভালো করতে পারবা না। এখন তুমি দেখবা যেটা তোমার যে কটা চ্যাপ্টার পড়া আছে ওগুলা গেল। হাফ ইয়ারলির আগে যেগুলো পড়ছো। যেগুলো পড়া নাই সেগুলোকে আগে নাও। নেওয়ার পরে চ্যাপ্টারটিকে কিভাবে পড়বা? প্রথমে তুমি আমার ক্লাসগুলা করবা। ক্লাসগুলা করলে দেখবে প্রিসাইজলি আমি সবগুলা হচ্ছে গিয়া সূত্র-টুত্র ভেঙে বলে রাখছি। ওগুলা দেখে ফেলবা। দেখেই ডিরেক্ট গাণিতিক প্রবলেম সলভ করা শুরু। প্রথমে বইয়ে উদাহরণে যে অঙ্কগুলা করা আছে ওগুলা দেখবা। ১ নাম্বার পয়েন্ট উদাহরণের সব অঙ্ক দেখবা। ২ বার দেখবা। দেখার পর বুঝে গেছি। এরপরে অনুশীলনী অঙ্কগুলা টিকায়, টিকায় করতে শুরু করবা। যেটা পারবা না ওটা রেড মার্ক করে রাখবা। রেড মার্ক করা যে অঙ্কটা আছে ওটা সলিউশন দেখে তারপরে আবার নিজে সলভ করবা। প্রথমেই সলিউশন দেখবা না, প্রথমে একটা ট্রাই দিবা, তারপরে সলভ করবা। দ্যাট ইজ ডান আন্ড ডাস্টেড। এরপরে তুমি যেকোনো মডেল টেস্টের যদি কোশ্চেন নাও নিয়ে নিজে একটু সলভ করার চেষ্টা করবা। সেটা তোমার আসলে টাইম এফিসিয়েন্সি বাড়াবে। এইটাই ফিজিক্সের ক্ষেত্রে কাজ। যা, যা প্রবলেম হবে আমাকে জিজ্ঞাসা করবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। কেমিস্ট্রি, এবার আসো কেমিস্ট্রি। ফিজিক্সের ক্ষেত্রে খুবই এলাবোরেট প্রিপারেশন লাগে। কেমিস্ট্রির ক্ষেত্রে সবথেকে বড় কথা কেমিস্ট্রি বইগুলোতে এত, এত ইনফরমেশন থাকে, এই ইনফরমেশনগুলা পড়ার সময় সব বুঝে যাই আমরা, কিন্তু পরীক্ষার আগের রাতে ওই বিস্তৃত লেখাটাকার ভিতর থেকে আর ইনফরমেশন আমরা অ্যাকুমুলেট করতে পারি না। তো কেমিস্ট্রির জন্য একজন গুছানো টিচার খুব ইম্পর্টেন্ট। আমি ইন্টারমিডিয়েট লাইফে কেমিস্ট্রি একজন টিচারের কাছেই পড়েছি, বিপ্লব কুমার সাহা, আমার নর্থডাম কলেজের শিক্ষক ছিলেন। ওনার মতো কেমিস্ট্রি টিচার আমি আমার এহ জীবনে আর কোনোদিন কোথাও পাইনি। এরপরে বহুত কোচিনে পড়ছি, বহুত জায়গায় পড়ছি। আমি কেমিস্ট্রির জন্য বলছি, ফিজিক্স ম্যাথে আমি বহুত টিচার পাইছি যাদের কাছে আমি কোচিং সেন্টারগুলোতে পড়েছি, বা ছায়া শিক্ষা এডুকেশনগুলো যেখান থেকে হয় সেখান থেকে পড়েছি। অনেক ভালো টিচারদের কাছে অনেক ভালো কিছু শিখছি। কিন্তু কেমিস্ট্রিতে আমি আসলে ওরকম কিছু পাইনি কোনো জায়গায়। সত্যি কথা বলতে বিপ্লব স্যার আমাকে যা পড়াইছেন সেটাই সর্বোচ্চ ছিল। তো কেমিস্ট্রির জায়গাটাতে আমি বলবো গুছায় পড়া। নাম্বার 1 পয়েন্ট, গুছায় পড়া, গুছায় পড়া, গুছায় পড়া, গুছায় পড়া। এই গুছায় পড়া খুব দরকার। আমি নিজের জীবনে কখনো পড়ালেখাকে গুছায় রাখতে পছন্দ করতাম না। আমি মনে করতাম পড়ালেখা একটা নলেজের ব্যাপার, ওই জিনিসটা আমার মাথার ভিতরেই থাকবে, মাথার ভিতরেই চাষ করব, মাথার ভিতরেই কাল্টিভেট করব। কিন্তু কেমিস্ট্রি ইন্টারমিডিয়েট এমন একটা সাবজেক্ট, এটাকে যদি তুমি না গুছাও, মাথায় মধ্যে কাল্টিভেট করব, ওই সময় আর তুমি পাবা না। ওই কাল্টিভেট এমন করা হবে পরীক্ষার আগে কিচ্ছু মনে পড়বে না। বাস্তবতা, হ্যাঁ। ওই ওই চ্যালেঞ্জটা নিও না। লাইফে কিছু এক্সপেরিমেন্ট বেশি করতে যায় মারা খায়, মানে প্যারা খায়া পরে যায় যখন শিখবা ততদিন দেখবা ইন্টারমিডিয়েট শেষ। তো ওইটা করার দরকার নাই। একটু গুছায় পড়তে হবে। অবশ্যই এক্সপেরিয়েন্স টিচার যিনি জানেন কতটুকু পড়তে হবে। কেমিস্ট্রিতে ইনফরমেশন যদি লেখানো শুরু করি তোমাদেরকে, পর্যায় সারণী মুখস্থ করো, এ করো ও করো, ও কোনোদিন যায় তুমি সব পারবা? পারবা না। তো ওই শিক্ষক যিনি তোমাকে পড়াবে তাকে জানতে হবে তোমার টার্গেট কী হতে পারে। তোমার টার্গেট কী হতে পারে? তোমার টার্গেট হতে পারে কেমিস্ট্রি থেকে এমনভাবে পড়া এইচএসসিতে 90+ নাম্বার ক্যারি করা এইচএসসিতে। এর পাশাপাশি কী হতে পারে? অ্যাডমিশন টেস্টে যায় ভালো ভালো ইউনিভার্সিটি ক্র্যাক করা। আমি বলতেছি না ওটা না করলে জীবন বৃথা হবে, বাট তোমরা এটাই চাও, এটাই সত্য। এইচএসসি অ্যাডমিশনে যায় বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক যত ভালো ইউনিভার্সিটি আছে এগুলো ক্র্যাক করা। যে টিচার আসলে নিজে এগুলো ক্র্যাক করতে পারে না সে তোমার আসলে এখানে খুব বেশি বড় হেল্প করতে পারবে না। এটা আমি আসলে মনে করি। পারবে যদি সে অনেক অনেক এক্সপেরিয়েন্সড হয়, অনেক 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 অনেক। শুধু কথা সর্বোচ্চ আর হচ্ছে তোমার পড়ায় খুশি করে দিলা, তুমিও নাইচা গাইনে মেতে উঠলা, ও দিয়ে কিছু হবে না। আচ্ছা, ফাইন। তো তোমাকে এখানে আসলে গুছায়া পড়তে হবে, অনেক অনেক গুছায়া তোমাকে পড়তে হবে। এবং আমি যেটা করেছি আমার ক্ষেত্রে আমি বলেছি বিপ্লব কুমার সাহা স্যারের কাছে আমি পড়তাম, তার থেকে আমি আসলে এত সুন্দর করে গুছিয়ে দিছেন আমি অবাক হইতাম। আমি বুয়েট পরীক্ষার হলে ঢোকার আগের মুহূর্তে ওই খাতা উল্টাতেছিলাম। আমি এই গুছায় পড়া বলতে নোট খাতা, নোটবুক, আমার একটা নোটবুক ছিল। ওই নোটবুকে আমি সব কিছু গুছায় সুন্দর মতো পড়ে কেমিস্ট্রি গুছায় রাখতাম। ওই খাতা ছিল আমার স্ট্রেংথ। ওখান থেকেই আমার 75% কাভার হয়ে যেত। আর 25%-এর জন্য আমি বই গো থ্রু করতাম। এখন কি বইয়ের সব পড়া শুরু করতাম? ভূমিকা, উপসংহার, এভাবে পড়া শুরু করতাম না। ওইখানে টিচার যে টপিকগুলো থাকতো তার যে প্রজেকশন, ছায়া, ছায়া মানে বুঝতেছো? প্রজেকশন। ওই যে টপিকগুলো পড়াইছে ওই টপিকগুলো বই থেকে দেখতাম। আচ্ছা, এখানে স্যার তো মদ্দা কথা লিখে দিছে, বিক্রিয়াটা লিখে দিছে, বিক্রিয়া, রিয়াকশন, হারটার এগুলো সব পড়াইছে। আর এখানে আরও 2-3টে ইনফরমেশন আছে। এটা যেহেতু বলছে এই কোপ বিক্রিয়া, এই বিক্রিয়া, ওই বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট, তাহলে ওইটার বইয়ে কী কী আছে ওইটা আরেকটু দেখে নিতাম। ঠিক আছে? এটা প্রজেকশন। এইটাই ছিল অংশ। আমি জানতাম 100% পড়ে যায় যদি আমি 40%ও ডেলিভার না করতে পারি পরীক্ষার হলে, তাহলে ওই 100% পড়ে আমার লাভ কী হলো?
যদি আমি 90% পড়ে যায় বা 80% পড়ে যায় 75% ডেলিভার করতে পারি, তাহলে সেটাতে লাভ বেশি। মানে ব্যাপারটা এরকম যে শক্তি বৃদ্ধি করার জন্য খাবার খাওয়া দরকার। তুমি এমন খাবার খাইছো যে তুমি বমি করতেছো। বমি করতেছো, লুজ মোশন হয়ে গেছে এবং তুমি নড়াচড়া করতে পারতেছো না। তাতে তোমার শক্তি বৃদ্ধি হয় না, তুমি বরঞ্চ দুর্বল হইছো। যদি এটা হয়, তুমি এফিশিয়েন্টলি আসলে আইডিয়াল মিল চার্ট মেইনটেইন করে তুমি ফুড নিছো, যেটা তোমাকে বডিতে আসলে এনার্জি দিচ্ছে, তখন কিন্তু তুমি পারফর্ম বেটার করতে পারবা। তো কেমিস্ট্রি ক্ষেত্রে এটা মাস্ট। কেমিস্ট্রি খুবই ট্রিকি একটা সাবজেক্ট। ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিকে যদি গুছায় না পড়া হয়, ওই স্টুডেন্টের ভবিষ্যৎ অন্ধকার। গেল। এরপর ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে কি করবা? ম্যাথমেটিক্সটা হচ্ছে কি পরতে পরতে পড়তে হয়। ম্যাথমেটিক্সটা একটু পরতে পরতে পড়তে হয়। কনসেপ্ট থাকতে হবে শার্প লাইক অ্যারো। একদম ম্যাথ পারে না ইন্টারমিডিয়েট সায়েন্সের স্টুডেন্ট, ও কোনো লাভ নেই, কুলাইতে পারবে না কোনোভাবেই। ঠিক আছে, ফাইন। তো এই জায়গাতে আমি বলবো যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে পরতে পরতে কনসেপ্টে যে জায়গাগুলো আছে, সকল চ্যাপ্টারে কনসেপ্টসের যে জায়গা আছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, আমি আসলে একটা কথা বলতে চাই, আমি খুবই লাকি ছিলাম। লাকি বলবো না, আমি পরিশ্রমী ছিলাম আর সৃষ্টিকর্তা রহমতে আমি আসলে একটা জিনিস অ্যাচিভ করতে পারছিলাম যে নর্থডাম কলেজে আমাদের 10 রাউন্ড কুইজ হয়েছে। 10 রাউন্ড, 10 রাউন্ড কুইজ হয়েছে, মানে 10টা পরীক্ষা হয়েছে পুরো 2 বছরে। 10টা ম্যাথমেটিক্সের কুইজ হয়েছে আর কি। তো 10 রাউন্ড হয়েছে। তো 10 রাউন্ড কুইজে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা পরীক্ষাতে 100 পাইছিলাম। প্রত্যেকটা পরীক্ষাতে 100 পাইছি, প্রত্যেকটা পরীক্ষাতে 100 পাইছি, 1 মার্কও কম পাইনি। এটা আমি যদি টার্গেট করে পড়তাম জিন্দগিতে পারতাম না। শত পড়লেও পাওয়া সম্ভব না, বিট অফ লাক, আর বাকিটা সম্পূর্ণ পরিশ্রম। 99% এই পরিশ্রম, 1% লাক। ফাইন। তো 10টা পরীক্ষা হয়েছিল, 10টাতেই 100তে 100 পাইছিলাম। তো আমি এটার জন্য খুব গুড ফিল করি। তো ওখানে আমি অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল ছিলাম। ঠিক আছে, তো কনসেপ্টস, ম্যাথমেটিক্সের সকল কনসেপ্ট একদম শার্প থাকতে হবে, সেটা হলো প্রথম কথা। এটা যদি হয় তাহলে তোমার এইখানে 30% ওয়ার্ক ডান। 30% ওয়ার্ক ডান। এরপরে এসে কি করবো? আমি বলছি পরতে পরতে পড়তে হয়। পরতে পরতে কেন? প্রথমেই যদি তুমি একটি চ্যাপ্টারে সকল অঙ্ক করে শেষ করতে চাও, পারবা না। কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে, জেমিতি টেমিটি, এগুলা পারবা। বা ট্রিগোনোমেট্রি বলো, বা তুমি যদি বলবিদ্যায় যাও, আস্তে আস্তে তুমি দেখবা যে সব অঙ্ক তুমি করে কুলাইতে পারবা না। আমি নিজে পারি নাই, তুমিও পারবা না। জানিয়ে পারলেও এক চ্যাপ্টার শেষ করবা, সকল সকল চ্যাপ্টারে সকল কিছু শেষ করে একবারে গুছায় তোমার কুলাবে না। কুলাবে না বলেই ধরে নাও 90% স্টুডেন্ট কুলাবে না, 10% ক্যান বি এক্সেপশন। সো তাদের কথা আলাদা। ওই 10% হইতে যায় 90%-এর রেস থেকে বাদ চলে যেও না। তো এই জায়গাতে আমি বলবো পরতে পরতে পড়তে হয়। মানে কি? একবারে কুলাবে না বইয়ের সকলগুলো অঙ্ক, বাট তুমি একবার শেষ করার পরে তুমি যদি আবার পরের বার ওই অঙ্কগুলো করতে নাও, নতুন যেগুলো করে যাও না সেগুলো অ্যাড করো, তাহলে দেখবে আস্তে আস্তে করে তোমার সক্ষমতা বাড়বে, থিঙ্কিং ভলিউম বাড়বে। সেই জায়গাতে আমি বলবো কনসেপ্টের জায়গাতে, মানে কনসেপ্টটা পড়বা, এটা গেল। কনসেপ্ট 100% পড়তে হবে। মানে ওই এক একটা চ্যাপ্টারের আন্ডারে যা যা কিছু কনসেপ্ট আছে, যা যা কিছু থিওরেম আছে, কনসেপ্ট থিওরেম যেগুলো আছে, ওগুলো 100-100 সব জানতে হবে। এবার অঙ্ক প্র্যাকটিসের জায়গাটা থেকে প্রথমেই তুমি এইচএসসি পরীক্ষাতে যে অঙ্ক আসছে সেগুলো করবা। বোর্ডে যে অঙ্ক আছে, এটা বলতে না খারাপ লাগে, আমি জিন্দগিতেও বোর্ডের অঙ্ক করবো খালি, এইরকম স্টুডেন্ট ছিলাম না। বরিশাল জিলা স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম, নর্ডাম কলেজে প্লেস করা স্টুডেন্ট ছিলাম। পরিশ্রমের জন্য এটা হয়েছে, এটা কোনোটাই এমনি এমনি হয়নি, আমি পরিশ্রম করেছি দেখে হয়েছে। ফাইন। সো আমাকে যখন টিচার বলছেন যে আগে বোর্ডের অঙ্কগুলো করে শেষ করো না, তারপরে এসে তোমার আরও অনেক জ্ঞান চর্চার ইচ্ছে না, তারপরে তুমি বাকিগুলো অ্যাড করো। প্রথম দিনই আমি টিচারকে জাজ করছি, এই তুই কী বলে, আমাকে চিনে না, আমাকে বুঝে না, আমি যে স্ট্যান্ডার্ডের ম্যাথ অলিম্পিয়াডে কোপায় টোপায় দিয়ে আসছি, আমার কয় বোর্ডের অঙ্ক করতে, তো স্যার জানে না। পরে আমি নিজে বুঝতে পারছি যে ওইভাবে কুলাবে না। 2 চ্যাপ্টার করেই আমি দেখতেছিলাম যে ওটা কোনোভাবেই কুলাবে না। তো অনেকেই আছে অধৈর্য, মানে অল্পতে টিকটকার যারা অল্পতেই জ্ঞান অর্জন করতে চাও, তাদের দিয়ে হবে না। তাদেরকে বলবো যে পরিশ্রমী হইতে হবে, ইন্টারমিডিয়েটে ধৈর্য থাকতে হবে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এসএসসি যে স্ট্যান্ডার্ডটা আছে, তো এইখানে ডেফিনেটলি তোমাকে প্রথমে যেটা করতে হবে, এই কথাটা শুনতে লেম লাগে বাট এইটাই ট্রু। প্রথমেই এসএসসি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে, এইচএসসি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলো শেষ করবা। লেটসে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার 7.1 7.2 কি সেটা পড়তেছো, তুমি আগে দেখবা যে ইতিহাস লেখা থাকে, কিন্তু একটা অঙ্কের পরে ব্র্যাকেটে লেখা থাকে এইগুলা বোর্ডে আসছে। মার্কা মারা যে অঙ্কগুলো আছে, এত বড় হিস্ট্রি অনেক জায়গায় বোর্ডে আসছে লিখা, ওইগুলি আগে। তারপরে টাইপ ভিত্তিক কিছু অঙ্ক থাকে যে এই অঙ্কগুলো আসেই, সেগুলা
এবং একবারও যেটা বোর্ডে আসছে সেটাও করবা, একবারও যেটা বোর্ডে আসছে সেটাও করবা, এবং এগুলো প্রত্যেকটাই নোট খাতায় লিখে রাখবা, এই প্রত্যেকটাই নোট খাতায় নোটবুকে লিখে রাখবা। ওই নোটবুকটাই তুমি রিভিশন করবা পরীক্ষার আগে, নাহলে রিভিশন করাটাই ম্যাটার করে এইচএসসিতে। তো এটা সুন্দর মতো লিখে রাখবা। এইটা তুমি ইয়ার ফাইনাল পর্যন্ত করবা। এরপরে ইয়ার ফাইনাল শেষ হওয়ার পরে, সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পরে, যখন তোমার এইচএসসি পরীক্ষার আগে, টেস্টের পরে, এইচএসসি পরীক্ষার আগে ওখানে 3 মাস টাইম পাবা। ওই 3 মাসে যায় তোমার যত অঙ্ক অ্যাড করতে মনে, তখন তুমি সক্ষম। তখন তোমার এই দুইটা অংশের মাধ্যমে 75% প্রিপারেশন হয়ে গেছে। তখন তুমি সক্ষম, তখন তুমি এইচএসসিতে ভালো করবা। তখন ওই প্রিপারেশনকে শানিত করলে অ্যাডমিশনও ভালো করবা আমি জানি। এই বাকি 20%-এর জন্য এরপরে টেস্টের আগে, টেস্টের আগে টেস্টের আগে অঙ্ক অ্যাড করো, তোমার মনের মাধুরী মিশায় ম্যাথ অ্যাড করো। ম্যাথ অ্যাড করো, অ্যাড করো মানে কি? ম্যাথ অ্যাড করো মানে কি? এই যে এইচএসসির অঙ্ক করছিলা, এখন মনে হইলো যে আচ্ছা এইচএসসির অঙ্ক তো করছি, কিন্তু চ্যাপ্টারে তো আরও দেখতেছি যে 7-8টা অঙ্ক আছে। এই এইচএসসি সব অঙ্ক করলে বাকি থাকবে, প্রত্যেক চ্যাপ্টারে দেখবা যে 10% অঙ্ক বাকি থাকবে। ও না করলেও এইচএসসি পরীক্ষা চলে যাবে। ওই প্রিপারেশনই সব মনে রাখতে পারলে চলবে। তারপর ওই 10%, আচ্ছা একটু ঘেটে দেখি তো, বেশি আদায় রাখলে বাদ দিও। কিন্তু না না, এটা তো দরকার, ভালোই বুঝে যাচ্ছে, তখন তুমি দেখবা বুঝবাও, নিতেও পারবা। তখন তুমি এগুলো অ্যাড করো, এগুলো আর তোমার খাতায় নোট করতে হবে না। এগুলো তুমি ওইখান থেকে সলিউশন দেখে বুঝে নিছি, একবার এমনি খসড়া খাতায় করে নিছি। দ্যাট উড বি দ্য প্রিপারেশন। ভিডিওটা অনেক লম্বা হইলো, ভিডিওটা 5 মিনিট আমার করে ফেলার ইচ্ছা ছিল, কিন্তু আমি ভাবলাম যে না, আমি ওদের জন্য একটু ভাবি, চিন্তা করে আমি যা করেছি তাই একটু বলি। এগুলো সোল টক, এগুলো ইফেক্টিভ টক। তুমি আমাকে দিয়ে এই কথাগুলো বলাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি ফিল করব তোমাদের জন্য। তো আমি সেই কথাগুলো বলে দিলাম তোমাদের জন্য। একটু লম্বা ভিডিও হয়েছে, আধা ঘন্টার মতো হয়ে গেছে ভিডিও, তাও আই গন থ্রু ইট। এবং লাস্ট কথা এটাই, দেখো এই কথাটা বারবার আমাকে চাষ করে যে জীবন প্রচণ্ড প্রচুর, মৃত্যু তো থামে না, জীবনের উৎসব, তাই না? তো হাফ ইয়ারলি শেষ, ইয়ার ফাইনালের দিকে যাচ্ছ, ভয় পাচ্ছ, কিছুই শেষ হয় নাই। একটা কমন এক্সাম্পল তোমাদেরকে দিতে চাই। মনে করো তোমার কাছে 500 টাকার দুটো নোট আছে, 1000 টাকা আছে। এখন কোনো কারণে তোমার থেকে একটা 500 টাকার নোট হারায় গেল, তোমার খুব মন খারাপ হলো যে 50% টাকা হারায় গেছে, 500 টাকা হারায় গেছে। তাই বলে কি তুমি বাকি 500 টাকার নোটটাও ফেলে দিবা? না, তুমি কি করবা? তুমি চিন্তা করো এই 500 আছে যেটা হারাইছে, সেটা আবার আর্ন করতে চাও, তাই না? তো ব্যাপারটা অনেকটা এরকমই, হাফ ইয়ারলি শেষ, কিন্তু ইয়ার ফাইনাল তো শেষ না। তো তাদেরকে বলছি, কাম ব্যাক দেওয়ার এখনই সময়। গল্পটা তোমার হবে, কিন্তু মনে রাখতে হবে 0 থেকে 1 অনেক বড়। 0 থেকে 1, 0 থেকে 1 কতটুকু বড়, কত গুণ বড় বলতে পারবা? বলতে পারবা না কিন্তু। কারণ দেখো 1কে যদি আমি 0 দ্বারা ভাগ করি, সেটা কিন্তু অসংজ্ঞায় ইনফাইনাইট, তাই না? অসীম। তার মানে বুঝতেছো, তুমি যদি 0 হও, কোনো প্রিপারেশন এখন পর্যন্ত নাওনি, তোমাকে আমি বলবো তুমি 1 হয়ে দেখাও। তুমি একটা চ্যাপ্টার পড়ে দেখাও, তুমি একটা সাবজেক্টকে হ্যান্ডেল করে দেখাও। তুমি ফিজিক্সকে হ্যান্ডেল করে দেখাও, বা কেমিস্ট্রিকে হ্যান্ডেল করে দেখাও, বা ম্যাথকে হ্যান্ডেল করে দেখাও। একটা সাবজেক্ট যদি তোমার ফ্যারে চলে আসে, তুমি দেখবা তুমি রাস্তা বুঝে গেছো, পরেরটা চলে আসবে। ধৈর্যশীল হও, সবার সবর করো, লেগে থাকো। সাফল্যের একটাই মূল মন্ত্র, লেগে থাকা। লেগে থাকো, সাফল্য তোমার থেকে কেউ ছিনিয়ে নেওয়ার চিন্তা করতেও ভয় পাবে, ইনশাআল্লাহ। সো আমি তোমাদেরকে প্রিসাইজলি অনেকগুলো নলেজ দিলাম, কাজে লাগাও। রেগুলার ক্লাসে আসো, রেগুলার ক্লাসে আসো। তোমরা জ্ঞান চাও, বুদ্ধি চাও, কিন্তু ক্লাসে উপস্থিতি পাই না, তখনই আমি বুঝে যাই তোমার এই জ্ঞান বুদ্ধি তোমাকে বাঁচাবে না। ক্লাসে সে ক্লাস করবা, সেই ক্লাসে থিওরিটিক্যাল নলেজ তোমাকে উদ্ধার করবে। তো মনে থাকবে এই কথাগুলো। কথাগুলো ভালো লাগলে তোমার যে বন্ধুটা এভাবেই উপকৃত হতে চায়, পরিশ্রমী, তাকে এটা জানার সুযোগ করে দিবা, ঠিক আছে? এবং মনে রাখবা, যদি তুমি পজিটিভ মানুষ হও, তোমার সঙ্গে পজিটিভ কিছু হবে। আর যদি তুমি নেগেটিভ মানুষ হও, তোমার সঙ্গে নেগেটিভ কিছুই হবে। তো বি পজিটিভ, নলেজ সবসময় শেয়ার করো, বেড়ে যাবে। দেখা হবে ক্লাসে। সো ফার টেক কেয়ার।